এখানে বাইকে আসার সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল সেটা তারকেশ্বরে পৌঁছানোর পরেই বুঝতে পেরেছি। সত্যি বলছি, যদি ট্রেনে আসতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম না, আর এত ভিড়ের মধ্যেও এত সুন্দরভাবে পুজো দেওয়া সম্ভব হতো না। তো হ্যালো সবাই, তোমরা দেখছো সুপর্ণা আনস্ক্রিপ্টেড। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে শ্রাবণের প্রথম সোমবার একদম পিক টাইমে সকাল 11টার সময় তারকেশ্বর পৌঁছালাম কিভাবে, আবার পুজোও দিলাম, আবার মাত্র 2 ঘন্টার মধ্যে বাড়ির পথে রওনাও হলাম। আমরা নৈহাটি থেকে বাইকে রওনা দিয়েছিলাম। অনেকেই আগে থেকে বলেছিল আজ নাকি রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকবে, আমরাও গুগলে সেটা দেখেছিলাম, তাই একটু প্ল্যান করে মেন রোডটা বাদ দিয়ে অন্য একটা রুট ধরেছিলাম। আর সত্যি বলতে সেই প্ল্যানটাই কাজ করে গেল। পুরো রাস্তায় কোথাও বড় কোনো জ্যাম পাইনি, দিল্লি রোড ক্রস করে আমরা এগিয়ে গেছি। কিন্তু এরপর যেটা হলো সেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি। রাস্তার মাঝখানে হঠাৎ কেন জানি না একটা জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম। ঠিক তখনই কেউ বললেন একবার মন্দিরের ভেতরে আসুন। আমরাও ঢুকলাম। মন্দিরে গিয়ে এমন এক আন্তরিক ব্যবহার পেলাম, সত্যি ভাষায় বোঝানো কঠিন। ঠাকুরমশাই বললেন আগের মায়ের দর্শন হলো, এবার বাবার দর্শন করে আসো। কথাটা শুনে মনটা ভরে গেল। সত্যি মনে হচ্ছিল মা নিজেই আমাদের এখানে ডেকেছিলেন। যদি কখনো এই রুট দিয়ে যাও, জায়গাটা অবশ্যই একবার দেখে যাও। তারপর আমরা আবার তারকেশ্বরের দিকে এগোলাম। রাস্তার দুপাশে দেখলাম পায়ে হেঁটে বাঁক নিয়ে যাওয়া ভক্তদের জন্য বিশ্রামাগার, আলাদা শৌচালয়, প্রচুর বাস এবং সব জায়গায় পুলিশ খুব সুন্দরভাবে সবাইকে সাহায্য করছে। অবশেষে আমরা তারকেশ্বরে পৌঁছালাম, কিন্তু মন্দিরের সামনে বাইক নিতে গিয়েই বুঝলাম যে কতটা ভিড় হয়েছে। প্রথমে চ্যালেঞ্জিং ছিল বাইকটা পার্কিং করা, তবে একটু খুঁজতে হলেও শেষ পর্যন্ত ভালো একটা জায়গা পেয়েছিলাম। যদি তোমরা বাইক নিয়ে আসো তাহলে বলবো মাছ বাজারের পার্কিংটাই বেস্ট হবে, কারণ অন্য গলিতে গাড়ি ঢুকিয়ে রাখলে মাঝখানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও তুমি ইনসিকিউরিটিতে রাখবে, তার থেকে গ্যারেজে রাখা অনেকটা বেটার। তো এবার চলো মন্দিরের ভেতরে নিয়ে চলি তোমাদের। আসল অভিজ্ঞতা এখান থেকে। আমরা দুধপুকুর আর মন্দিরের দিকে এগোতেই বুঝতে পারছিলাম আজ এখানে ঠিক কতটা ভিড় হয়েছে। চারিদিকে শুধু ভক্ত আর ভক্ত। কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ এতটা রাস্তা পায়ে হেঁটে বাঁক নিয়ে বাবার কাছে এসেছে তারা। সত্যি বলতে এদের দেখলে মনে সম্মান চলে আসে। এতটা পথ হেঁটে আসা শুধু শরীরের শক্তি থাকলেই কিন্তু হয় না, মনের মধ্যে প্রচণ্ড বিশ্বাসও থাকতে হয়। বাবা সঙ্গে না থাকলে এভাবে হয়তো আসা সম্ভব হতো। আর এটা হচ্ছে দুধপুকুরের পেছন দিকটা। রাজবাড়ির গেট বা মেন গেট দিয়ে এগোলে এই জায়গাটা সহজেই চিনতে পারবে। এখানে নটরাজ নিরামিষ হোটেল সহ আরও কয়েকটি খাবার দোকান রয়েছে। পুজো দেওয়ার পরে তোমরা এখানে একদম নিরামিষ খাবারও খেয়ে নিতে পারো। এবার আমাদের সব থেকে বড় প্রশ্ন ছিল লাইনটা কোথায়, কারণ আমাদেরও প্রথমবার, তাই যাকেই জিজ্ঞাসা করছি সবাই বলছেন আসুন, 100 টাকার স্পেশাল লাইন আছে, এখানেই পুজো হয়ে যাবে। কিন্তু পরে জানতে পারলাম ওই 100 টাকা দিলেও বাবার মাথায় সরাসরি জল ঢালতে দিচ্ছে না। আর সত্যি বলতে আমরা টাকা দিয়ে তাড়াতাড়ি ঢুকতে চাইছিলাম না। এত দূর যখন এসেছি কিছুটা কষ্ট করে সাধারণভাবে পুজো দিতে চাইছিলাম। কিন্তু এখানে এসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতে পারলাম সেটা হচ্ছে জেনারেল লাইন বলে কোনো আলাদা লাইন নেই। এখানে দুটো আলাদা লাইন রয়েছে, একটা ছেলেদের লাইন, একটা মেয়েদের লাইন। ছেলেদের লাইনটা তৈরি হয়েছে পুলিশ থানার ওই দিক থেকে, আর মেয়েদের লাইনটা একদম স্পেশাল লাইনের এই দিক থেকে। তো দুটো লাইন আলাদা, আপনারা যারা আসছেন সেটা একটু দেখে নেবেন। আমরা এখানে দেখলাম যে মেয়েদের লাইনটা তুলনামূলকভাবে অনেকটাই ছোট, তাই সেখানেই দাঁড়িয়ে গেছিলাম। আমার সঙ্গে যে এসেছিল সে আমার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু কোথা দিয়ে ঢুকতে হবে সেটা এখনও কেউ বুঝিয়ে বলছিল না। এত মানুষের ভিড়ে সবাই নিজের মতন করে বিভিন্ন কথা বলছিল। ঠিক তখনই পাশের একজন মহিলা দোকানদার আমাদের খুব সাহায্য করলেন। উনি বললেন তুমি মেয়েদের লাইনে দাঁড়াও, আস্তে আস্তে ভেতরে চলে যাবে, ওকেও সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করো। প্রথমে কয়েকজন ঢুকতে বাধা দিচ্ছিল, কিন্তু একটু এগোতেই শেষ পর্যন্ত আমরা লাইনের মধ্যে ঢুকে যেতে পেরেছি। এখানে দেখতেই পাচ্ছ যে সবাই কত সুন্দরভাবে এগোচ্ছে, আর কেউ কাউকে কি ধাক্কাধাক্কি দিচ্ছে না। তো অযথা যারা বাড়িতে বসে ভয় পাচ্ছ তারা এত ভয় পেও না। আর অবাক করা ব্যাপার হলো আমাকে খুব বেশি সময় দাঁড়াতেই হয়নি, বড়জোর 15 মিনিট। লাইনটা খুব দ্রুত এগোচ্ছিল, আর দেখো আমার পেছনে প্রায় কেউই নেই। ভাবা যায় শ্রাবণের প্রথম সোমবার সকাল 11টা নাগাদ এসেও মেয়েদের লাইনে এত কম ভিড়। শুধু যে ওই লাইন
সত্যি বলতে সামনের দিকটায় একটু ধাক্কাধাক্কি হয়েছিল, কারণ স্বাভাবিকভাবে ওরা অনেকক্ষণ থেকে যারা এসেছেন বাঁক নিয়ে, তারা অনেকক্ষণ থেকে হেঁটে আসছে, তারা কিছু খায়নি, একটু ফ্রাস্ট্রেশন তো আসবেই। আর এখানে আসা প্রত্যেকটা মানুষের মনেই নিশ্চয়ই কিছু না কিছু চাওয়া রয়েছে, আর আমরা মানুষ, আমাদের চাওয়া পাওয়ার তো শেষ নেই। কিন্তু বাবা এমন একজন যিনি অল্পেতেই খুশি হয়ে যান, বিশ্বাস নেই তার কাছে কিছু চাইলে তিনি কাউকেই খালি হাতে ফেরান না, আর এরা সবাই সেই আশাতেই দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ আমরা যে লাইনটায় ঢুকেছিলাম সেটা মহিলাদের লাইন, আর ঠিক পাশেই ছিল 100 টাকার স্পেশাল লাইন। তবে এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। কমিটির কিছু সদস্য ভক্তদের সঙ্গে আরেকটু সহানুভূতিশীল যদি ব্যবহার করতেন তাহলে পুরো ব্যবস্থাটা আরও ভালো হতো। কারণ সবাই এমনিতেই লাইন ধরে সামনে এগোচ্ছিল, কেউ কোনো সমস্যা তৈরি করছিল না। তা সত্ত্বেও কিছু জায়গায় ভক্তদের অযথা তাড়াহুড়ো করানো বা ঠেলে এগিয়ে দেওয়া হচ্ছিল। অনেকেই উপোস করে এত দূর থেকে এসেছেন, তাই তাদের সাথে যদি আরেকটু ধৈর্য ধরে ব্যবহার করতেন তাহলে ভালো লাগতো। তবে কমিটির মধ্যে অনেক সাহায্যকারী মানুষও রয়েছেন। সাধারণভাবে মহিলাদের লাইনে পুরুষদের ঢোকার অনুমতি থাকার কথা নয়, কিন্তু কোনো মহিলা যদি প্রথমবার একা আসেন তাহলে এত ভিড়ের মধ্যে তার সঙ্গে মানুষকে কোথায় খুঁজবেন বা কিভাবে এগোবেন পুজো দেওয়ার পর, সেটাও একটা সমস্যা। সেই জায়গা থেকে কিছু ক্ষেত্রে মহিলাদের সঙ্গে তাদের পুরুষ সঙ্গীকেও যেতে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তটা আমার খুবই মানবিক এবং সাহায্যকারী মনে হয়েছে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, সম্ভব হলে বাড়ি থেকে একটা জলের বোতলে গঙ্গার জল নিয়ে আসতে পারো। তার সাথে দুধ, মধু বা যে যে উপকরণগুলো তোমরা বাবাকে নিবেদন করতে চাও বা নিয়ম অনুযায়ী সেগুলো আগে থেকে মিশিয়ে নিয়ে আসতে পারো। কারণ এখানে মন্দিরের ভেতরে আলাদাভাবে ডালা দিয়ে পুজো নেওয়া হচ্ছিল না, বা ডাইরেক্ট বাবার মাথায়ও জল ঢালতে দিচ্ছিলেন না। মূলত শুধু জল ঢালার ব্যবস্থা ছিল, তাও চোঙার মধ্যে। তাই বাড়ি থেকে জল নিয়ে এলে এখানে আলাদা করে আর কিছু কিনতে হবে না। আমি কোনো দোকান বা ব্যবসার ক্ষতি করার উদ্দেশ্যে এটা বলছি না। আমি শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। যাদের প্রয়োজন তারা অবশ্যই এখান থেকে জলঘট কিনতে পারো। 51 টাকা করে এখানে জলঘট পাওয়া যাচ্ছে, বা আরও বড় সাইজেরও আছে, সেই অনুযায়ী দাম বাড়বে। আমিও বাড়ি থেকেই জল নিয়ে এসেছিলাম, তো যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতে চান তারা বাড়ি থেকেও জল নিয়ে আসতে পারে। এদিকে পাশে যে 100 টাকার স্পেশাল লাইনটা ছিল, এখন দেখলাম সেখানেও বেশ ভালোই ভিড় হয়েছে। প্রথমে আমার মনে হয়েছিল হয়তো বেশিরভাগ মানুষই সাধারণ লাইন দিয়ে একটু কষ্ট করেই পুজো দেবে, কিন্তু এখানে বারবার বলা হয়েছিল যে সরাসরি পুজো দিতে পারবে। অনেকেই হয়তো ভাবছে যে 100 টাকা দিলে একদম সাথে সাথে মন্দিরের ভেতরে ঢুকে বাবার মাথায় জল ঢালতে পারবেন। আমার যতটুকু দেখে মনে হচ্ছে ওই লাইনে একদমই সঙ্গে সঙ্গে হচ্ছিল না। সাধারণ লাইনের তুলনায় হয়তো 5-10 মিনিট আগে যাওয়া সম্ভব, কিন্তু শেষ পর্যন্ত সবাই একই জায়গায় গিয়ে জল ঢালছে। এবার দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ না, ওটাই বাবার মূল মন্দির। আমি যতটা সম্ভব দূর থেকে তোমাদের জন্য ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি, কারণ মন্দিরের একদম কাছে গিয়ে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না। যদিও কোথাও আলাদাভাবে লেখা চোখে পড়েনি যে ফোন বা ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু এত ভিড়ের মধ্যে ফোন হারিয়ে যাওয়া বা এইসবের সম্ভাবনা থাকেই। সেই কারণেই ভেতরে ঢোকার সময় সবাই কে ফোন নিরাপদে রাখতে বলা হচ্ছিল। তাই তার আগে যতটা পেরেছি ততটা তোমাদের জন্য রেকর্ড করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বাবাকে জল দেওয়ার জন্য এগোচ্ছিলেন, কিন্তু মন্দিরের সামনে পৌঁছাতেই হঠাৎ করে ভিড়টা অনেক বেশি হয়ে যাচ্ছিল। লাইনটা সবাই এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেল, একদম জল ঢালার জায়গায় গিয়ে কেন জানি না এত ভিড় হচ্ছিল। আমার মনে হয় এখানেও যদি সবাই লাইনটা শান্তভাবে একজন একজন করে এগিয়ে যেত, তাহলে প্রত্যেকে সুন্দরভাবে এবং ভালোভাবে জল দিতে পারতেন আর কি। কিন্তু ভিড় নিয়ন্ত্রণ করার জন্য ভলেন্টিয়াররা সবাইকে দ্রুত ঠেলা দিচ্ছিল, সরিয়ে দিচ্ছিল। আর সেই তাড়াহুড়োর জন্যই জল বাবার মাথায় পড়ছে, কার মাথায় পড়ছে সেটা কেউ বুঝতে পারছিল না। সত্যি বলছি, বাবার মাথায় জল দেওয়ার বদলে অনেকে আমার মাথাতেই জল ঢেলে দিয়েছিলেন। আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম, মনে হচ্ছিল মন্দিরের ভেতরে আরেকবার স্নান হয়ে গেল। কিন্তু এত ভিড়, এত ঠেলাঠেলির মধ্যেও সেই মুহূর্তটার অনুভূতিটা সত্যিই অন্যরকম ছিল। যখন বাবাকে সামনে থেকে দেখতে পেলাম তখন আশেপাশের সব অসুবিধা যেন এক মুহূর্তে ভুলে গেছিলাম। আমি এত সুন্দরভাবে বাবাকে দেখতে পাবো সত্যি ভাবিনি। এত ভিড়ের মধ্যেও খুব ভালোভাবে দর্শন হলো, নিজের হাতেও জল দিতে পারলাম। এই শান্তি আর ভালো লাগাটা ভাষায় বোঝানো সত্যি কঠিন। এই যে বাবাকে জল দেওয়ার পর আমরা এবার মন্দির থেকে বেরিয়ে গেলাম। দুধপুকুরের পাশ দিয়েই এই রাস্তাটা দিয়ে সবাই বেরোচ্ছেন, আমরাও এদিকেই এগোচ্ছিলাম। বেরোনোর এই রাস্তার দুপাশে অনেক ছোট ছোট দোকান নিয়ে অনেকে বসেছেন, বিভিন্ন ধরনের ছবি, পুজোর ছোটোখাটো জিনিসপত্র এইসব নিয়ে আর কি। পুজো দেওয়ার পরে তোমরা এখান থেকে বাবার স্মৃতি হিসেবে ছবি নিয়ে যেতে পারো। আর পাশেই দুধ পুকুরে দেখলাম অনেক মানুষ স্নান করছেন, হয়তো তারা স্নান করে তারপর বাবার পুজো দিতে যাবেন। তো তোমরা যদি স্নান করার পরিকল্পনা করে আসো তাহলে পরিস্থিতি আর জায়গাটা বুঝে না একটু দেখে শুনে নিও, কারণ শ্রাবণ মাস বুঝতেই পারছো কেমন ভিড় হবে।
আর ভিডিওর প্রথমেই তোমাদের দুধ পুকুরের বাইরের যে অংশটা দেখিয়েছিলাম, এখন আমরা সেই জায়গাটা থেকেই বেরোচ্ছি। একজন আমাকে অনেকক্ষণ ধরে বলছিলেন যে তিলক পরে নাও, চন্দনের টিপ পরে নাও। তো প্রথমে ভাবছিলাম পরবো না, কিন্তু উনি এতবার বললেন যে শেষ পর্যন্ত পরলাম। আর সত্যি বলতে মাথায় চন্দনটা দেওয়ার পরে অনেকটা শান্ত লাগছিল। এত গরম আর ঠেলাঠেলির পরে ওই ঠান্ডা চন্দনটা বেশ কপালে ভালো লাগছিল। যাই হোক, এখানে আরেকটা বিশেষ জায়গা রয়েছে, যে গাছে সুতো দিয়ে ঢিল বেঁধে যদি মানত করো সেটা পূরণ হয়, আবার পূরণ হলে এটা এসে খুলে দিতে হয়, এরকম একটা নিয়ম এখানে রয়েছে। তো তোমরাও যদি এই জিনিসটা করতে চাও, তোমরা এখানে করতে পারো। বেরোনোর পথেই কয়েকজন মহিলা 10 টাকা করে সুতো এবং ছোট ছোট ঢিল বিক্রি করছেন, কারণ কেউ তো আর বাড়ি থেকে সুতো আর ঢিল নিয়ে আসবে না। তো এই বিশ্বাস আর নিয়মটা সম্পূর্ণ ব্যক্তিগত। যারা বিশ্বাস করেন তারা করতে পারেন, আর যারা চান না তাদের কোনো বাধ্যবাধকতা নেই আর কি। আমরা মন্দিরের চত্বর থেকে বাইরে এলাম এবং আমাদের এবার বাড়ির দিকে আসতে হবে, কিন্তু এতক্ষণ উপোস আর ভিড়ের মধ্যে থাকার পরে কিছু খেয়ে নেওয়ারও দরকার রয়েছে। তো মন্দিরের আশেপাশে কয়েকটা হোটেল আর থাকার জায়গাও আছে দেখলাম। তোমরা এই যে হোটেলটা দেখতে পাচ্ছিলে, ওইখানে এসেও তোমরা থাকতে পারো, যারা অনেক দূর থেকে আসছো আর কি। সেক্ষেত্রে ফোন করে রুম এবং ভাড়ার বিষয়ে জেনে নেওয়া ভালো। আর মন্দিরের বাইরে বেরিয়ে রাজবাড়ির সামনে একটা বিশ্রামাগার রয়েছে, যেটা ভিডিওর সামনে দেখালাম। তো এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা অফিস আছে, সেটার উল্টো দিকে এটা রয়েছে। স্থানীয়রা আমাদের এটাই জানিয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে, তো হাতে একটু সময় ছিল, আমরা ভাবলাম আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখি। এরপর আমরা ভিডিওতে যে দোকানটা দেখিয়েছিলাম প্রথমে, সেই দোকানে কচুরি আর ছোলার ডাল খেতে ঢুকেছিলাম। খাবারটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু আমার একটা বিষয় খুব খারাপ লেগেছে, যে দোকানের মালিক যিনি ছিলেন, তিনি তার কর্মীদের সাথে খুব বাজেভাবে ব্যবহার করছে, অনেক ক্ষেত্রে গ্রাহকদের সাথেও। আর বারবার খারাপ ভাষা, গালাগালি দিয়ে কথা বলছেন। তো এত একটা পবিত্র জায়গায় এসে এরমভাবে কেউ যদি ব্যবহার করে, এটা দেখে খুবই খারাপ লাগে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা। হয়তো সেদিন কোনো কারণে তার মেজাজ খারাপ ছিল। ব্যবসা করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় গ্রাহক এবং নিজেদের কর্মীদের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, সেটা ব্যবসার একটা বড় অংশ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাইকের কাছে ফিরে এলাম। এবার সত্যি বাড়ির পথে রওনা দেওয়ার সময়। এখানে একটা এক্সট্রা ইনফরমেশান না দিলেই নয়, যে এখানে কিছু আচারের দোকান রয়েছে, যেটা শুধু মেলার জন্য না, এটা স্থায়ী দোকান। তো এখানের আচারগুলো এত ফ্লেভারফুল ছিল, আমি কয়েকটা ধরনের নিয়েছি, কিছু হজমিগুলি এই ধরনের। কিন্তু বাড়িতে এসে মনে হচ্ছে যে আরেকটু বেশি কিছু নিলে ভালো হতো, কারণ সত্যি ওরা পরিষ্কারভাবেই সব কিছু সংরক্ষণ করছে। তো তোমরা যদি আচার খেতে ভালোবাসো, তাহলে কিন্তু এখানে দোকানগুলো একবার দেখতে পারো, টেস্ট করে দাম জেনে তারপরে কিনবে অবশ্যই। ফেরার সময় আকাশটা ধীরে ধীরে কালো হয়ে আসছিল, কিছু দূর যেতে বৃষ্টিও শুরু হয়ে গেছিল, কিন্তু আমরা বৃষ্টির কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। তাই শ্রাবণ মাসে বাইকে করে যদি তারকেশ্বর যেতে চাও, অবশ্যই তোমরা ব্যাগে রেনকোট রাখবে, কারণ কখন বৃষ্টি শুরু হবে সেটা বলা যায় না। ফেরার সময় আমরা ধনিয়াখালি হল্টের নিচের দিকের রাস্তাটা ধরে এগিয়ে এসেছিলাম। আসার সময়ের মতো ফেরার সময়ও কোথাও বড় কোনো জ্যাম পাইনি। এই কারণেই পুরো ট্রিপের শেষে আমাদের মনে হয়েছিল বাইকে আসার সিদ্ধান্তটা সত্যিই একদম সঠিক ছিল। এত ভিড়ের মধ্যেও এত সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে, সত্যি বলতে আমরা নিজেরা ভাবিনি। তো এই ছিল আমাদের নৈহাটি থেকে বাইকে তারকেশ্বর যাওয়ার পুরো অভিজ্ঞতা। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।